প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই করোনাকালীন সময়েও আমরা অনলাইন কার্যক্রম ঠিকমতো চালিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করব সেটি হলো বাংলা উপন্যাস ১ এর অন্তর্গত কৃতদাসের হাসি উপন্যাসটি লিখেছেন শওকত ওসমান। আর এই তোমাদের আলোচনার সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনায় চলে যাব। আজকের এই ক্লাস শেষে আমরা যা জানতে পারব: সংক্ষিপ্তকারে উপন্যাস সম্পর্কে ধারণা, ঔপন্যাসিক শওকত ওসমানের জীবনী, শওকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাস রচনার পূর্বসূত্র, কৃতদাসের হাসি উপন্যাস সম্পর্কিত আলোচনা এবং পরীক্ষায় আসার উপযোগী প্রশ্নোত্তর সম্পর্কিত ধারণা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। আমরা জানি বাংলা উপন্যাসের তথা উপন্যাস জগতের একজন বিখ্যাত কথাসাহিত্যিক হলেন শওকত ওসমান। আর এই শওকত ওসমানের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হল কৃতদাসের হাসি। তাহলে আমরা প্রথমে জানার চেষ্টা করব উপন্যাস কি। উপন্যাস একটি সংস্কৃত শব্দ। এর ব্যুৎপত্তি এরকম: উপ নি অস যোগ অ, ঘয় সমান হচ্ছে উপন্যাস। যার এই উপন্যাস শব্দটি প্রথম প্রয়োগ করেন মহাকবি কালিদাস। এই মহাকবি কালিদাসের কাব্যে এই উপন্যাস শব্দটি আমরা প্রথম প্রয়োগ লক্ষ্য করি। উপন্যাসে ইংরেজি শব্দ নোভেল, ইতালীয় নোভেলা থেকে এর উৎপত্তি। ১৬শ শতকের শেষে উপন্যাস বা অনুরূপ সৃজনধর্মী গদ্যকে বর্ণনামূলক অর্থে ফিকশনও বলা হয়। অষ্টাদশ শতকের শেষে গ্যাটে সৃজনশীল গদ্য কাহিনীকে জার্মান সাহিত্যে নোভেল নামটি ব্যবহার করেন। তাহলে আমরা উপন্যাস শব্দটি কিভাবে আসলো এবং উপন্যাস এর ইংরেজি প্রতিশব্দ নোভেল কোথা থেকে এসেছে সেটিও আমরা জানার চেষ্টা করলাম। এখন আমরা সরাসরি চলে যাব উপন্যাস এর একটি সংজ্ঞা। তো অনেক সংজ্ঞা তো রয়েছে, আমি একটিই দেব তোমাদের। তাহলে উপন্যাস হচ্ছে একজন লেখকের জীবন দর্শনের বর্ণনাত্মক গদ্যশিল্প। একজন লেখক জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে যা ভাবেন, তিনি যা বিশ্বাস করেন, সেটি যখন বর্ণনাত্মক গদ্যের শিল্পমূর্তি লাভ করে তখনই সেটি হয়ে ওঠে উপন্যাস। আমরা সেটি দেখতে পারি। তাহলে উপন্যাস হচ্ছে একজন লেখকের জীবন দর্শনের বর্ণনাত্মক গদ্যশিল্প। একজন লেখক যিনি উপন্যাস লেখেন তাকে বলে ঔপন্যাসিক। একজন লেখক জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে যা ভাবেন, তিনি যা বিশ্বাস করেন, সেটি যখন বর্ণনাত্মক গদ্যে, অবশ্যই সেটি ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ হতে হবে এবং গদ্যে রচিত হতে হবে এবং সর্বোপরি কি শিল্প মানে উন্নীত হতে হবে, অর্থাৎ বর্ণনাত্মক গদ্যে শিল্পমূর্তি লাভ করে, তখনই সেটি হয়ে ওঠে উপন্যাস। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় শওকত ওসমানের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কৃতদাসের হাসি। আমরা এখন সেই উপন্যাসের দিকে চলে যাব। তাহলে উপন্যাস সম্পর্কে জানার আগে যিনি উপন্যাস লিখেছেন তার সম্পর্কে কিছু জানা জরুরি। কারণ যিনি লেখেন তার মেধা, তার প্রজ্ঞা এবং তার অবস্থান, তার পারিপার্শ্বিকতা, তার সময়ের উপর নির্ভর করে তিনি লেখনী ধারণ করেন। তাহলে আমরা চলে যাব প্রথমে জানার শওকত ওসমান সম্পর্কিত কিছু ধারণা। শওকত ওসমানের জন্ম ১৯১৭, মৃত্যু হচ্ছে ১৯৯৮। এই যে ছবিটা দেখতে পারো, যারা ছবি দেখুন তার, এবং তার মূল নাম শেখ আজিজুর রহমান। জন্ম ২ জানুয়ারি ১৯১৭, সবল, সিংহপুর, এবং বর্তমান যেটা হুগলি, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত, মূলত ব্রিটিশ অধুনা ভারত, বর্তমান ভারত এবং আগে ছিল ব্রিটিশ ভারত। তাহলে ভারতে তার জন্ম এবং পিতা শেখ মোহাম্মদ ইয়াহিয়া, মাতা গুলজান বেগম। এবং শিক্ষা জীবন মক্তবে পড়ার মধ্য দিয়ে তার শিক্ষা জীবন শুরু। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও
পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজে ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্রিও লাভ করেন এবং মৃত্যুবরণ করেন 14 মে 1998 ঢাকায় এবং বাংলাদেশে। তাহলে তার জীবন শুরু হচ্ছে ভারতে তার জন্ম এবং মৃত্যুবরণ করলেন তিনি ঢাকায়। তাহলে কোন প্রেক্ষাপটে তিনি ভারত থেকে বাংলাদেশে চলে আসলেন? অবশ্যই এটি আমাদের জানতে হবে, কারণ এটির উপরে একজন লেখক সবসময় তার পারিপার্শ্বিকতা দ্বারা পরিচালিত হন, সময় দ্বারা শাসিত হন। তাহলে শওকত ওসমান ঠিক তেমনি কোন প্রেক্ষাপটে কখন এখানে চলে আসলেন আমরা আলোচনার মধ্য দিয়ে সেটিও আমরা দেখতে পারবো আশা করছি। তাহলে আমরা এখন চলে যাব তার শওকত ওসমানের কর্ম এবং জীবন সম্পর্কে। তিনি কর্মজীবন কি করেছেন, কোথায় কোথায় কাটিয়েছেন, এগুলো দেখলে আমরা তার জীবন সম্পর্কে জানতে পারবো। আইএ পাশ করার পর তিনি কিছুদিন কলকাতা কর্পোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এমএ পাশ করার পর 1941 সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। 1947 সালে দেশ বিভাগের পর তিনি পূর্ববঙ্গে চলে আসেন। এটা হচ্ছে জরুরি, আমি লাল কালি করে দিয়েছি দেখো। 1947 সালে দেশভাগ হয়েছিল। তাহলে দেশভাগ যখন হয়েছিল কিসের ভিত্তিতে হলো দেশভাগ? তোমরা জানো ভারত, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটি ছিল, এই ভারতবর্ষ ছিল। এটিকে যখন ভাগ করা হলো 1947 সালে, এই দেশ বিভাগের পর 1947 সালে দেশ বিভাগ যখন হলো 14 আগস্ট এবং 15 আগস্ট। 14 আগস্ট পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি দেশ হয়, পাকিস্তান নাম, এবং ভারত হয় 15 আগস্ট স্বাধীনতা ঘোষণা করা হয়। এই দেশ বিভাগের পরে দাঙ্গা হয় এবং দাঙ্গার সময় কি হয়, ধর্ম অনুযায়ী যেহেতু ভাগ হলো সেহেতু পূর্ব পাকিস্তানের হিন্দুগুলো ভারতে চলে যায় এবং ভারতের মুসলিম অধ্যুষিত বা মুসলিম জনগণ সেখান থেকে অধিকাংশ অনেকেই বাংলাদেশে চলে আসে। এই 1947 সালের এই দেশ বিভাগের ফলে শওকত ওসমান অনেকটা বাধ্য হয়ে বা সময় দ্বারা তাড়িত হয়ে তিনিও চলে আসেন বাংলাদেশে। এবং আসার পর কী করেন, তিনি এখানে এসে প্রথম যোগদান করেন চট্টগ্রাম কলেজ অফ কমার্সে যোগ দেন। 1958 সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা শুরু করেন এবং 1972 খ্রিস্টাব্দে তিনি স্বেচ্ছা অবসরে যান। তাহলে আমরা তার জীবনী সম্পর্কে জানতে পারলাম। তিনি এখানে আসার পরে এই ঢাকা কলেজে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেন এবং তারপর 1972 সালে কী করেন, 72 সালে তিনি এরপর স্বেচ্ছা অবসরে যান। এখন আমরা জানার চেষ্টা করব তার যে উপন্যাসগুলো, তার লেখনীগুলো তিনি অনেক দীর্ঘ সময় ধরে লিখেছেন এবং প্রতিদিন সময় নিয়ে লিখতেন। এখন আমরা দেখার চেষ্টা করব তার লেখনীগুলো, অর্থাৎ তার উপন্যাস সমগ্রগুলো আমরা তাকাবো। দেখো, জননী 1958, কৃতদাসের হাসি 1962, সমাগম 1967, চৌরসন্ধি 1968, রাজা উপাখ্যান 1971, জাহান্নাম হতে বিদায় 1971, দুই সৈনিক 1973, নেকড়ে অরণ্য 1973, পতঙ্গ পিঞ্জর 1973, আর্তনাদ 1985, রাজপুরুষ, জলাঙ্গি, বনি আদম, রাজসাক্ষী, বেরি। তাহলে দেখো কতগুলো উপন্যাস তিনি লিখেছেন। এই উপন্যাসের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস কৃতদাসের হাসি, যেটি 1962 সালে রচিত হয়েছে। আমরা এই উপন্যাসটি পড়ার চেষ্টা করব, অর্থাৎ তার অন্যতম উপন্যাস কৃতদাসের হাসি, যেটি তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে, আমরা সেটি এখন পড়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন চলে যাই তার পরবর্তী অংশে। এখন দেখার চেষ্টা করি তার এছাড়াও উপন্যাস ছাড়াও তিনি গল্প লিখেছেন এবং প্রবন্ধ লিখেছেন। তো এই গল্প এবং গল্প গ্রন্থগুলো কী? তিনি ঝুনুয়াপা ও অন্যান্য, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, প্রস্তর ফলক, সাবেক কাহিনী, জন্ম যদি তববঙ্গে, পুরাতন খঞ্জর, বিগত কালের গল্প, নেত্রপথ, উভশৃঙ্গ, পিজরাফল, উপলক্ষ, এইসব তার নাটক। এবং এছাড়া তার প্রবন্ধগুলোর দিকে যদি আমরা তাকাই, তার প্রবন্ধগুলো হলো ভাব, ভাষা, ভাবনা, সংস্কৃতির চড়াই উতরাই, মুসলিম মানুষের রূপান্তর। মনে রাখবা, এই যে জিনিসগুলো বলা হচ্ছে, এই যে বিভিন্ন নামগুলো বলছি, এতগুলো নাম বলার কি দরকার আসলে? তার তো তোমরা কৃতদাসের হাসি উপন্যাসটি পড়ছো, কিন্তু আমি এতগুলো কেন আনলাম? তার গল্প গ্রন্থের নাম, প্রবন্ধ গ্রন্থের নাম, নাটকের নাম,
এগুলো দরকার রয়েছে। মনে রাখবা, যখন যেটি পড়বা সেটি ভালো লাগা নিয়ে ওই সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা যদি কিছুটা হলেও নিয়ে রাখো, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা ভালো করবে। কারণ বাংলা সব সময় সব পরীক্ষায় থাকে, সুতরাং সবার জন্য এটি জরুরি। তাহলে আশা করছি, যেমন এই যে তোমাদের বললাম সংস্কৃতির চড়াই উতরাই অনেক বিশেষ পরীক্ষা এসছে, যেটি কার লেখা গ্রন্থ, এটি শওকত ওসমানের লেখা প্রবন্ধ গ্রন্থ। তোমরা যারা একটু মনোযোগ দিয়ে পড়ে যাবা তারা পারবে, আর যারা মনোযোগ দিয়ে পড়বে না তারা পারবে না। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি তিনি নাটক লিখেছেন কি কি। এই যে আমলার মামলা, এটি অনেক পরীক্ষা এসছে। পূর্ণ স্বাধীনতা ও চূর্ণ স্বাধীনতা, তস্কর ও লস্কর, কাকর মণি, এছাড়া শিশুর গ্রন্থ তিনি লিখেছেন ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফোন, খুদে সোশ্যালিস্ট, পঞ্চসঙ্গী ইত্যাদি। তাহলে আমরা তার গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস ইত্যাদি সম্পর্কিত কিছুটা হলেও জানলাম। তোমরা যারা ভালো করে এগুলোর নাম মনে রাখতে চাও, সেগুলো আবার সূত্র আকারে মনে রাখতে পারো, প্রথম অক্ষর দিয়ে অথবা বানিয়ে নেয়, বিভিন্ন এগুলো আমরা করে দিয়েছি, আমার অনেক বইয়ে আছে। তা সেগুলো পরবর্তীতে, তবে এর মধ্য থেকে কিছু কিছু যেগুলো মনে হয় মনে রাখার মতো সেগুলো একটু মনে রাখবে। তাহলে আমরা চলে যাব এখন তার মূল আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে কি, এছাড়াও তিনি লিখেছেন তার রম্য রচনা একটি আছে। রম্য রচনাটি হলো নিজস্ব সংবাদদাতা প্রেরিত। এবং এছাড়াও তিনি লিখেছেন হচ্ছে তার আরও কিছু, এখন তার স্মৃতিকথামূলক গ্রন্থ তিনি লিখেছেন, সেগুলো হলো স্বজন সংগ্রাম, কালরাত্রির খণ্ডচিত্র, অনেক কথন, গুড বাই জাস্টিস মাসুদ, তার মুজিবনগর, অস্তিত্বের সঙ্গে সংলাপ, সদরের খোঁজে স্বদেশের সন্ধানে, মৌলবাদীদের আগুন নিয়ে খেলা, আর এক ধারাভাষ্য। অনুদিত গ্রন্থের মধ্যে আমরা পাই যেগুলো নিশো, লুক নিচ্ছি, বাগদাদের কবি, টাইম মেশিন, 5টি কাহিনী, লিউ টলস্টয় 1959 সালে থেকে নেয়া, স্পেনের ছোট গল্প, 5টি নাটক, ডাক্তার আবদুল্লার কাহিনী, পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ, সন্তানের স্বীকারোক্তি। তাহলে আমরা তার বিভিন্ন স্মৃতিকথামূলক গ্রন্থ, অনুদিত গ্রন্থ, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ প্রচুর লিখেছেন। এবং তার আত্মজীবনী পড়লে আমরা সেখান থেকে দেখতে পাই তিনি প্রতিদিন লিখতেন, তিনি নিয়ম করে লিখতেন, ফলে তিনি এত লেখা সম্ভব হচ্ছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকে বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এত লিখলেন কী করে। 80 বছরে উনি যা লিখে গেছেন, আমরা যদি আরও 80 দুগুণ 160 বছরও পড়ি তাও শেষ করতে পারবো না। কারণটা কি, আসলে নিয়ম ধরে ধরে সব যদি পরিচালনা করা যায়, সময় মেনটেন করে সব কাজ করলে আসলে অনেক কিছু করা সম্ভব। উনি তাই করেছিলেন বলে এতগুলো লেখনী তিনি ধারণ করতে পেরেছেন, আমরা এবং তার লেখনী দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাব হচ্ছে তার অন্য আলোচনায়। এখন আমরা দেখব তার পুরস্কার সমূহ। একজন লিখলে অনেক পুরস্কার পান, শওকত ওসমান অনেক পুরস্কার পেয়েছেন, আর পুরস্কারের সঙ্গে একটি আমাদের গল্প জড়িত রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। এখানে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, দেখো এখানে আমি স্টার চিহ্ন দিয়েছি, কারণ কি একটু পরে বলছি তোমাদের। প্রেসিডেন্ট পুরস্কার, তারপরে হল 21শে পদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, আলাওয়াল সাহিত্য পুরস্কার। এই যে দেখো, কেন এই যে স্টার চিহ্ন দিয়ে রেখেছে আদমজী সাহিত্য পুরস্কার, এটি একটি হাসির বিষয়। আসলে এই জিনিসটা তোমাদের দেখবা যে এই জিনিসটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ ইনি লিখেছেন, এই যে আমরা যে শওকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাসটি পড়ছি, এই উপন্যাসটি লিখেছিলেন 1962 সালে তিনি, এবং আদমজী সাহিত্য পুরস্কার তিনি পেলেন 1966 সালে। দেখো, এই পুরস্কার পেলেন কার জন্য? এই কৃতদাসের হাসি উপন্যাসটি লেখার জন্য। কিন্তু কৃতদাসের হাসি উপন্যাসটি রূপকার্থে বা প্রতীকী অর্থে লেখা। এই উপন্যাসে যে চরিত্র রয়েছে, আমরা একটু পরে উপন্যাসটির পূর্ণাঙ্গ ধারণা পাবো। এই উপন্যাসে যে কেন্দ্রীয় চরিত্র, যে উপন্যাসের যে অত্যাচারী শাসক হারুন রশিদ, সে হারুন রশিদ আসলে প্রতীকী চরিত্র, রূপক চরিত্র। আসলে তিনি সেই সময়ে শাসক আইয়ুব খানকে বুঝিয়েছেন, কিন্তু আইয়ুব খান বুঝতে পারেননি। তৎকালীন সে সময়ে সে সরকার, মূর্খ সরকার বুঝতে পারেনি বলেই তাকে ওই কৃতদাস হাসি উপন্যাসের জন্য তাকে আদমজী সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এবং তিনি তার একটি লেখনীর মধ্যে 1995 সালে পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ যখন হয়, তখন তিনি একটি লেখনী দেন, এবং সেই লেখনীতে তিনি বলেন, দেখো যে গোলামের হাসির রূপক অর্থ ধরতে পারেনি মূর্খ শাসক গোষ্ঠী। শওকত ওসমান 1995 সালে পুঁতিগড় লিমিটেড থেকে পুনরায় প্রকাশ হওয়ার পর ভূমিকায় লিখেছিলেন, জুয়ারির মতো আমি দান ধরেছিলাম, হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চিত। জিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্য। এই যে মূর্খতার জন্যই তিনি পুরস্কারটি পেয়েছিলেন। আর যদি শাসক শ্রেণী বুঝতে পারতো, তাহলে অবশ্যই তাকে কারাগারে থাকতে হতো। তার কৃতদাসের হাসি আলোর মুখ দেখতে কিনা আমরা নিজেও জানতাম না। যা হোক, তাহলে আমরা এখন চলে যাব তার সেই
এখন কৃতদাসের হাসি উপন্যাস কেন্দ্রিক আলোচনার দিকে। এটি রচিত হয়েছে 1962 সালে। সালটা অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবা কোনো কিছুই সময় ছাড়া কল্পনা করা যাবে না। 1962 সাল, তাহলে এই সময়টা কি? ওই সময়ে বাংলা পূর্ব পাকিস্তানে এটি ছিল, এবং পূর্ব পাকিস্তান তখন ছিল পশ্চিম পাকিস্তানের অধীন, এবং পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কে ছিল? পশ্চিম পাকিস্তানের সেই সময় শাসক গোষ্ঠী ছিল আইয়ুব খান। 1958 থেকে 1968 এই 10 বছরের ক্ষমতায় ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। তাহলে এই সময়কে তিনি ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসের মধ্য দিয়ে। তাহলে আমরা এই সময়টি অবশ্যই মনে রাখব। তাহলে আমরা চলে যাই হচ্ছে পরবর্তীতে। এই ঐতিহ্য সন্ধানী ও সমকালের রূপকার শওকত ওসমান কৃতদাসের হাসি একটি নিরীক্ষাধর্মী উপন্যাস। অর্থাৎ এই উপন্যাসের মধ্যে তিনি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। কিসের? ভাষা ব্যবহার, শব্দচয়ন, চিত্রকল্প, উপমা, রূপক, সব কিছু তিনি নিরীক্ষা চালিয়েছেন, পরীক্ষা চালিয়েছেন। একটি কৃতদাসের হাসি একটি নিরীক্ষাধর্মী উপন্যাস। প্রাক স্বাধীনতা যুগে, প্রাক স্বাধীনতা মানে আমরা 1971 সালের পূর্বের সময়টিকে বোঝানো হচ্ছে। যুগের সামরিক শাসন অর্থাৎ আইয়ুবী শাসন শোষণের, আমি সালটি দিয়েছি 1958 থেকে 1968, নির্মম নিষ্পেষণের একটি বাস্তব চিত্র প্রতিফলিত করাই মূলত এই উপন্যাসটির লক্ষ্য। তাহলে অবশ্যই তার লক্ষ্য কী ছিল? ওই পূর্ববর্তী সময়টিকে ফুটিয়ে তোলা। সমকালীন জীবনের পটভূমিকায় ঔপন্যাসিক তার জীবন দর্শনকে আরব্য উপন্যাসের কল্পিত কাহিনীর আলোকে পরিবেশন করেছেন প্রতীকী ব্যঞ্জনা ও রূপকের আলোকে। বারবার বলছি, লেখক সেই সময়কে, অর্থাৎ যে সময়ে তিনি বাস করছেন 1962 সাল, সেই সময়কে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই লেখনীর মধ্য দিয়ে। তা ওই সময়টিকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ওই সময় যদি আমরা মনে না রাখি, তাহলে আমরা এই উপন্যাসটি হয়তো কিছুই বুঝবো না। তা ওই উপন্যাসটি আমরা যখন লেখা হয়েছে, সে সময়টি ছিল পরাধীন, অর্থাৎ আমরা পশ্চিম পাকিস্তানের অধীন ছিলাম, এবং ওই সময়টা শাসক ছিলেন আইয়ুব খান। তাহলে এভাবে যদি তোমরা বুঝে পড়ো, তাহলে উপন্যাসটি বুঝতে অনেকটা সুবিধা হবে। এখন আমরা চলে যাব এই উপন্যাসটির, কৃতদাসের হাসি উপন্যাসটির পাণ্ডুলিপি আবিষ্কার একটা মজার কাহিনী রয়েছে, সেই কাহিনীর দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। সেই কাহিনীর মধ্যে আমরা কি পাই? আমরা কাহিনীর দিকে তাকালে দেখতে পাই মৌলানা জালাল, মাসুদ ও লেখক, এই তিনজন মিলে বেড়াতে গিয়েছিলেন এক জায়গায়। কোথায় বেড়াতে গিয়েছিলেন? তিনজন মিলে বেড়াতে গিয়েছিলেন গ্রীষ্মের ছুটিতে। তারা তিনজন মিলে লেখকের এক বান্ধবী অর্থাৎ সহপাঠিনী রওফুন নিসার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তার পিতামহ শাহ ফরিদুদ্দিন জৌনপুরীর কাছ থেকে কৃতদাসের হাসি উপন্যাসের পাণ্ডুলিপি আবিষ্কার করেন। তাহলে এগুলো মনে রাখবা যে শওকত ওসমানের এখানে বন্ধুর নাম কি? মৌলানা জালাল ও মাসুদ। আর লেখক এই তিনজন মিলে কার বাড়িতে গিয়েছিলেন? রওফুন নেসার বাড়িতে। রওফুন নেসা কি হয়? তার সহপাঠিনী, কারণ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছিলেন এবং ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন রওফুন নেসা। তার একটি গল্প রয়েছে, অর্থাৎ তার একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল, যাকে তাদের শেষ পর্যন্ত মিলন হয় না, এবং সে পর্যন্ত সেই কষ্ট পেয়ে রওফুন নেসা গ্রামে চলে যায় এবং গ্রামে গিয়ে শিক্ষকতা করে। এবং এই কষ্টের কাহিনী ওখানে আমরা পুরোপুরি আমাদের বইয়ের প্রথমে দেওয়া রয়েছে, পড়লে আমরা দেখতে পাবো। তাহলে এই যে পাণ্ডুলিপিটি আবিষ্কার হলো, এটি মূলত রওফুন নেসার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল, এবং সেখানে গিয়ে তার পিতামহ মানে দাদার নাম কি? শাহ ফরিদুদ্দিন জৌনপুরী, মানে একসময় তিনি ভারতের যৌন অঞ্চল থেকে এসেছিলেন। যৌনপুরীর কাছ থেকে এই পাণ্ডুলিপিটি তিনি আবিষ্কার করেন। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে এরপরে কি হয়। এই কৃতদাসের হাসি উপন্যাসটি আলেফ লায়লা ওয়া লায়লানে, অর্থাৎ পরীক্ষা আসে আলিফ লাল কালিগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। আলেফ লায়লা ওয়া লায়লানে, অর্থাৎ সহস্র দুই রাত্রির কাহিনীর বাংলা অনুবাদ। তাহলে সহস্র দুই রাত্রি, তাহলে এই সহস্র দুই রাত্রি কেন বলা হচ্ছে? আলিফ লায়লা মানে রাত, যেটির মূল নাম হচ্ছে, এই যে আমরা গল্পটা পড়বো এর মূল নাম হচ্ছে জাহাকুল আব্দ বা গোলামের হাসি, আর এখানে নাম দেওয়া হয়েছে কৃতদাসের হাসি। আলেফ লায়লা ওয়া লায়লা হলো সহস্র এক রাত্রির গল্প। লায়লা মানে রাত, আলেফ লায়লা হলো সহস্র এক রাত্রি। তোমরা আলিফ লায়লা দেখে থাকবা, টিভিতে অনেক হয়েছে আলিফ লায়লা, সেই আলিফ লায়লা মূলত এখানে কি হয়? এই আলিফ লায়লাতে যেটি মূলত শাহজাদা হাবিবের কাহিনী, যে আলেফ লায়লা ওয়া লায়লা হলো সহস্র এক রাত্রির গল্প। এই সহস্র এক রাত্রির গল্পটা কি আর কাহিনী? শাহজাদা হাবিবের কাহিনী। তাহলে আসল আলেফ লায়লা যদি তাকাই আমরা, আসল আলেফ লায়লাটা কীভাবে গঠিত? আসল আলেফ লায়লাটা হলো কি নাস্তালিক হরফে লেখা। এটা এক প্রকার হরফ, অর্থাৎ যে মূল যে পাণ্ডুলিপিটা সেটা নাস্তালিক হরফে লেখা। পরীক্ষায় প্রায় আসে যে আসল আলেফ লায়লা
কোন অক্ষরে লেখা, তখন হরফে লেখা। তোমার বলতে হবে যে নাস্তালিক হরফে লেখা। বিভিন্ন এই ভাষার বিভিন্ন হরফ রয়েছে, আমরা জানি। আমরা বাংলা ভাষার জন্ম হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে, এই বিভিন্ন রকম। ঠিক তেমনি এই আলেপ লাইলার পাণ্ডুলিপিটি নাস্তালিক হরফে লেখা। মৌলানা জালালের সহায়তায় লেখক এটি অনুবাদ করেছেন, কারণ লেখক অনেক কিছু বুঝতে পারেননি, এই অনুবাদ করতে পারেননি, কারণ যে আরবিতে লেখা ছিল, আরবি ফার্সি শব্দ ছিল, সেটি মূলত তিনি কার সহায়তায়, মৌলানা জালালের পরীক্ষায় আসে কার সহায়তায় লিখেছেন, তিনি এটি মূলত মৌলানা জালালের সহায়তায় অনুবাদ করেছেন। আলেপ লাইলার প্রত্যেকটি গল্প কিভাবে লেখা হয়, মূলত দুনিয়া জাতির অনুরোধে শাহের জাদি বলা শুরু করে। তোমরা দেখবা এই গল্প কখনো শেষ হয় না। এরকম প্রচলিত রয়েছে যে এক রাজার মেয়ে, অর্থাৎ ওই যদি একটা করে প্রতি রাত্রে বিয়ে করতেন, কিন্তু যদি গল্প বলা শেষ করে, তাকে গল্প বলতে হবে, যদি গল্প বলা শেষ রাত হওয়ার আগে গল্প বলা শেষ হয়ে যায়, তাকে সে মেরে ফেলে। এরকম একটি প্রচলিত রয়েছে। তখন একজন আমরা পাই সেই রকম গল্প, এক রাত্রির পর একটা গল্প থাকে, সেটাকে বলতে আলেপ লাইলার গল্প। তোমরা আলেপ লাইলা যারা দেখেছো তারা সেখানে দেখতে পাবে। এইখানে আলেপ লাইলার প্রত্যেক গল্প দুনিয়া জাতির অনুরোধে শাহের জাতি বলা শুরু করে। তাহলে এই উপন্যাসের যদি তোমরা বইটি দেখে থাকো, দেখবা বইটির প্রচ্ছদ এরকম, তোমরা যে বইটি পড়তে তোমাদের এই প্রচ্ছদ হচ্ছে এরকম, না দেখে থাকলে। এবং এই উপন্যাসে মোট 22টি অধ্যায় রয়েছে, 1 2 3 4 5 6 এরকম সংখ্যা দিয়ে 22টি সংখ্যা রয়েছে। এখন আমরা এই উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে জানতে জানতে উপন্যাসটি বুঝে ফেলবো। যারা তোমরা একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনছো বা বইটি কখনোই ধরেও দেখোনি, তারা আশা করছি কৃতদাসে হাসি উপন্যাসটি সম্পর্কে মোটামুটি একটি ধারণা আজকে পেয়ে যাবে। তাহলে এর উপর চরিত্রসমূহ, চরিত্র কী চরিত্র? প্রথম চরিত্র তাতারি, আনকমন একটি নাম। হ্যাঁ, এগুলো আরবি ফার্সি সেই অঞ্চলের, যেহেতু পারস্যের, সেই তাতারি হচ্ছে হাবশি গোলাম। তার আরেক পরিচয় বাদী মেহেরজান এর প্রেমিক ও স্বামী। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, যাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা অবতীত হয় তাকে আমরা বলি কেন্দ্রীয় চরিত্র। তাহলে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে তাতারি। তাতারি কোথাকার গোলাম? হাবশি গোলাম। তাতারি আর পরিচয় কি? আরেকটি পরিচয় হলো জাস্ট গল্পের পরিচয় আর উপন্যাসের পরিচয়। আরেকটি পরিচয় হলো তিনি মেহেরজানের স্বামী, বাদী মেহেরজানের স্বামী। তাহলে আমরা চলে যাব হচ্ছে তার আর অন্য পরিচয়, এটা তো শাব্দিক অর্থে। এবং তার প্রতীকী অর্থে কি? এই প্রতীকী অর্থে আমরা জানি উপন্যাসে একটি প্রতীকী একটি উপন্যাস, রূপকধর্মী উপন্যাস, এলিগরি। অর্থাৎ কেউ যখন কিছু লিখতে পারে না, তখন ওই সময়ে ইচ্ছে করলে কেউ কিছু লিখতে পারতেন না, আর যখন লিখতে পারেন না তখন মুখোশের আশ্রয় নেন, রূপকের আশ্রয় নেন। ঠিক তেমনি শওকত ওসমান রূপকের আশ্রয় নিয়ে এটি লেখার চেষ্টা করেছেন। প্রতীকী অর্থে এই তাতারি হলো তৎকালীন পূর্ব বাংলার নিষ্পেষিত জনগণের প্রতিনিধি। ব্যাপক অর্থে স্বাধীনতা পূর্ববর্তী পরাধীন বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করেছেন তাতারির মধ্য দিয়ে। তাহলে আমরা এই তাতারি শুধু তাতারি নয়, তাতারি একটি শুধু শাব্দিক অর্থে আমরা তাতারিকে পাবো, একটা চরিত্রকে পাবো, আর একটি অর্থে লেখকের ব্যঞ্জনা। এরকম প্রতিটি চরিত্রের মধ্যে আমরা তার বিভিন্ন প্রকার ব্যঞ্জনা দেখতে পাবো। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে তার পরবর্তী চরিত্রতে। তাহলে এরপরে চরিত্র তাহলে তাতারির প্রেমিকা যে মেহেরজান, এটা হচ্ছে আর্মেনিবাদী। তাহলে মেহেরজান কোথাকারবাদী? আর্মেনিবাদী, তাতারির প্রেমিকা ও স্ত্রী। এবং আমরা দেখি যে এই শাব্দিক অর্থ থেকে অসহায়, দুর্বল, অন্যতম নারী চরিত্র। কিন্তু প্রথমে তার সক্রিয়তা পায়, কিন্তু পরবর্তী আস্তে আস্তে তার নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই। কিন্তু তারপরেও এই নিষ্ক্রিয়তা হলেও তার মধ্য দিয়েও তিনি প্রতীকী একটি চরিত্র, এই বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। কে? এই মেহেরজান চরিত্রটি। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অংশে। এই শওকত ওসমানের কৃতদাসে হাসি উপন্যাসের আরও অনেক চরিত্র রয়েছে। দুটি চরিত্র পেলাম। খলিফা হারুন আর রশিদ, বাগদাদের অধিপতি, স্বার্থান্বেষী, ব্যভিচারী, নীতিহীন ও অত্যাচারী শাসকের প্রতিনিধি। স্বাভাবিকত এখানে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু আমরা যদি প্রতীকী অর্থে দেখতে চাই, প্রতীকী অর্থে তৎকালীন সামরিক সরকার শাসক আইয়ুব খান তথা বিশ্বের সকল স্বৈরাচারী শাসকের প্রতিভূ হিসাবে আমরা ফুটিয়ে তুলতে দেখতে পাবো। এই প্রতীকী অর্থে যদি আমরা দেখতে পাই, তাহলে প্রতীকী অর্থে খলিফা হারুন আর রশিদ হচ্ছে তৎকালীন সামরিক শাসন আইয়ুব খান তথা বিশ্বের সকল স্বৈরাচারী শাসকের প্রতিভূ। এরপর আমরা চলে যাবো জুবাইদা। জুবাইদা হচ্ছে বেগম জুবাইদা, খলিফা হারুন আর রশিদের স্ত্রী। নিঃসঙ্গ জীবনে তার প্রিয় বাদী মেহেরজান প্রেমের পরিণতি দেওয়ার জন্য তিনি তাতারি ও মেহেরজানের বিয়ে দেন। আমরা এই উপন্যাসের শুরু দেখব যে জুবাইদা এবং মেহেরজানের কথোপকথনের মধ্য দিয়ে এই উপন্যাসটি শুরু হয়েছে। এবং এই উপন্যাসটি শুরু হলে
আমরা দেখতে পাই জুবাইদার যে চরিত্র দেখতে পাই, জুবাইদা খলিফা হারুন আর রশিদের স্ত্রী এবং নিঃসঙ্গ জীবন, তার নিঃসন্তান ছিলেন, এবং তাতারি এবং মেহেরজানের প্রেমকে আর রসময় করে তোলার বিভিন্ন বর্ণনা আমরা এই উপন্যাসের মধ্যে দেখতে পাই। এবং তাতারি এবং মেহেরজানের মধ্যে বিয়ে দেন এই জোবায়দা। যাই হোক, আমরা এর পরবর্তী চরিত্রগুলো যাব। এই উপন্যাস আর হচ্ছে মশরুর, খলিফার অন্যতম সহচর বন্ধু। মশরুর খলিফার নির্দেশে তার বোন আব্বাসা ও স্বামীকে কতল করে। অর্থাৎ এখানে আব্বাসা ও জাফর বার্মিকি আরও একটি চরিত্র পাবো। আব্বাসা হলো খলিফার বোন, অর্থাৎ হারুন আর রশিদের বোন হচ্ছে আব্বাসা, আর জাফর বার্মিকি খলিফার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। খলিফা তাদের বিয়ে দেন। কাদের বিয়ে দেন? আব্বাস এবং জাফর বার্মিকি, তাদের সম্পর্ক ছিল, কিন্তু শর্ত দেন তাদের বাসর সজ্জা হবে না। কিন্তু পরবর্তীতে আব্বাসা নিজেই তৈরি করে এই বাসসজ্জার তৈরি করে এবং এই শর্ত ভঙ্গ করে ফেলার পরে আব্বাসাকে কী করেন? কতল করেন। আর বার্মিকিকে, এই জাফর বার্মিকিকে তিনি কী করেন? জীবিত কবর দেন। এই জীবিত কবর দেওয়ার পর তার মনের অত্যাচার, মনে অশান্তির সৃষ্টি হয় এবং এই যন্ত্রণায় তিনি ঘুমাতে পারেন। এই প্রসঙ্গগুলো আমরা দেখতে পাই। তাহলে আমরা এখন চলে যাব আরও কিছু চরিত্রের দিকে। এই উপন্যাসে যেগুলো চরিত্র দেখলাম, এর পাশাপাশি আরও কিছু চরিত্র রয়েছে। যেমন কবি নওয়াজ একটি চরিত্র পাবো, যে চরিত্রটি মূলত হলো সত্য স্বাধীনতার পূজারী। তার কথা দার্শনিকতায় পরিপূর্ণ, তার বিখ্যাত উক্তি হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। এটা আমরা এই উপন্যাসের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বাক্য। এটি পরীক্ষায় প্রায় আসে, এটা বিশ্লেষণ আসে। হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি, এটি কার উক্তি? কবি নওয়াজ বলেছেন, এবং এটি এই উপন্যাসের শেষ বাক্য। পরীক্ষা আসে যে এই সকল কৃতদাসের হাসি উপন্যাসের শেষ বাক্য কোনটি। তাহলে তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। এরপরে চরিত্র পাই কবি ইসহাক। তিনি সত্যবাসী দার্শনিক কবি। তিনি বলেন ভালো কথা হচ্ছে রুহের বা আত্মার প্রতিধ্বনি। আর এর মধ্যে আরও কথা বলে অনাবিল হাসি হচ্ছে ভালো কথারই শারীরিক রূপ। এ জাতীয় বিভিন্ন দার্শনিক কথাবার্তা তিনি বলে থাকেন। এবং এছাড়া একটি চরিত্র পাই বুসায়না। মনে রাখবা, বুসায়না হচ্ছে শহরের বিখ্যাত একজন নর্তকী। এই খলিফা কি করে? খলিফা তাতারিকে হাসানোর জন্য, এই বুসায়নার একটা শাখা কাহিনী মূলত আমাদের উপন্যাসের শাখা কাহিনী হলো এই তাতারিকে হাসানোর জন্য। একসময় তাতারি তো হাসে, আমরা গল্পের এই উপন্যাসের একটু কাহিনী তোমাদেরকে বলে যাব। কিন্তু এই উপন্যাসের যে কাহিনী যদি আমরা দেখতে পাই, সেখানে এক পর্যায়ে তাতারি হাসে না, তাকে হাসানোর জন্য তখন বুসায়না নামক নর্তকী, অর্থাৎ ওই রাজ্যের সবচেয়ে বিখ্যাত সুন্দরী নর্তকীকে পাঠিয়ে দেয় খলিফা। তখন নর্তকীকে বলে যে এটা কোনো বিষয় নেই আমার জন্য, কিন্তু এই খলিফার সঙ্গে তার বাজি হয় যে কোনো বিষয় না। কিন্তু যখন তাতারির কাছে যায়, সে তাতারিকে হাসাতে পারে না। হাসাতে ব্যর্থ হয়ে বাজিতে হেরে গিয়ে এ বুসায়না তখন আত্মহত্যা করে। তাহলে এই উপন্যাসের মধ্যে আমরা বুসায়না চরিত্রটি পাই। তাহলে এখন চলে যাই হচ্ছে আমরা এর পরবর্তী চরিত্রে। অর্থাৎ এছাড়াও খলিফার অন্যতম সভাকবি আতাহিয়া, খলিফার ভৃত্য মোহাফেজ, খলিফার মর্জি মতো ধর্মীয় বিধান দেয় আলেম কুদ্দুস, এই জাতীয় আরও কিছু আমরা চরিত্র পাই। তাহলে আমরা কিছু কিছু চরিত্র সম্পর্কে বুঝতে পারলাম এবং কিছু কিছু ছোট ছোট কাহিনীর কথা বললাম। আব্বাসা, জাফর বার্মিকি, বুসায়না, এগুলো কিছু গল্প তোমরা কিছু কিছু কাহিনী জানতে পারলে। এবং আমি কথা প্রসঙ্গে তোমাদের বলেছি যে এই উপন্যাসটি শুরু হয়েছে জুবায়দা এবং মেহেরজানের কথোপকথনের মধ্য দিয়ে। তাহলে এই উপন্যাসটি আরও কিছু কাহিনী এখন অ্যাট এ গ্ল্যান্সে কিছু আমরা এই উপন্যাসের কাহিনী একটু আমি তোমাদের বলার চেষ্টা করবো। আশা করছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। তাহলে এই উপন্যাসের কাহিনীর দিকে তাকালে আমরা দেখতে পাই, এই উপন্যাসে শুরুটা হয়েছে, আমি বলেছি, জুবায়দা এবং মেহেরজানের কথোপকথনের মধ্য দিয়ে। বাদশাহ হারুন আর রশিদ অত্যাচারী শাসক, তিনি শান্তিতে ঘুমাতে পারেন না। তিনি বিভিন্ন অত্যাচার করার কারণে তার মনে সারাক্ষণ মন যন্ত্রণা করে, এই যন্ত্রণায় ছটফট করেন, ঘুমাতে পারেন না। তিনি রাতে পুরো রাজ্য জুড়ে হেঁটে বেড়ান। হাঁটতে হাঁটতে একদিন রাতে হঠাৎ তিনি চমৎকার করে হাসির আওয়াজ শুনতে পান। এই হাসির শব্দ শুনে তার মনটা ভরে যায়। তখন ভাবেন যে আমার রাজ্যে আমি হাসতে পারি না, কে এমন আছে যে আমার এখানে এই এত চমৎকার করে হাসছে, প্রাণ খোলা হাসি আসছে। এটি তিনি আস্তে আস্তে খোঁজ নিয়ে তিনি দেখতে পান এই হাসি আসলে হাসছে আর কেউ না, এই হাসি হচ্ছে তার বেগমের বাদী জুবায়দা,
তার 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 বেগমের বাদী মেহেরজান এবং হাফসি গোলাম তাতারি, তারা মধুর সময়ে আনন্দঘন অবস্থায় এরকম চমৎকার করে হাসছে। এই হাসির রহস্য সন্ধান করার পরে তিনি কি করলেন, তিনি এই বাদী মেহেরজানকে তার কাছে করে নিলেন এবং হাফসি গোলাম তাতারিকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে এক জায়গায় রেখে দিয়ে বলেন যে তুমি আজ থেকে মুক্ত, তুমি শুধু এখন একটি কাজই করবা। কাজ কি? তোমার কাজ শুধু হাসা, তুমি শুধু হাসবে, আমি যেন শান্তি পাই। কিন্তু আসলে কি, হাসির মূল উৎস তো মেহেরজান, তাকে সে কেড়ে নিয়েছে। সুতরাং এই অত্যাচার করে কখনো হাসি আসা যায় না। হাসি হচ্ছে মানুষের আত্মার প্রতিধ্বনি, মন থেকে আসে। কিন্তু সে এরপরে তাতারিকে বারবার বলে তুমি শুধু হাসো, তুমি শুধু একটি বার কথা বলে হাসো। কিন্তু তাতারি হচ্ছে সেই শক্ত চরিত্র এবং তাতারি হচ্ছে নায়ক চরিত্র, সে আর হাসে না। তাকে হাসানোর কত রকম বন্দি করে, আমি তোমাদের বললাম একটু বুসাইনা চরিত্র, এবং বিশ্বের ওই রাজ্যের শ্রেষ্ঠ নর্তকী পর্যন্ত এনেছে, হাসে না। তাকেও তারপরে প্রচণ্ড অত্যাচার করা হয় শুধু হাসার জন্য, কথা বলার জন্য, সে কথা বলে না। এবং এই উপন্যাসের শেষে গিয়ে, একদম শেষে গিয়ে আমরা দেখতে পাই, তখন সে যখন মেহেরজান একবারে শেষে আসে, মেহেরজান চিনতে পারে না, একদম উপন্যাসের শেষে বলে, শোনো হারুন রশিদ, দিরহাম দৌলত দিয়ে বান্দি কেনা যায়, গোলাম কেনা সম্ভব, কিন্তু 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 কৃতদাসের হাসি না না না। এই উক্তির মধ্য দিয়ে উপন্যাসটি শেষ হয়। তাহলে উপন্যাসের এরকম একটি ছোট্ট কাহিনী যদি মনে রাখো, তাহলে উপন্যাসটি তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এখন আমরা উপন্যাসের কিছু তাত্ত্বিক আলোচনার দিকে এগিয়ে যাব। কৃতদাসের হাসি উপন্যাস হিসেবে বিবেচনা করা হলেও ভূমিকার অংশটুকু ছাড়া এর প্রায় সবটুকু অংশই সংলাপ নির্ভর, অর্থাৎ তোমরা সংলাপ দেখতে পাবা। অর্থাৎ নাটকের মতো, নাম উপন্যাস কিন্তু আমরা সংলাপ পাই। আমরা জানি সংলাপ হচ্ছে নাটকের প্রাণ, অর্থাৎ ডায়ালগ থাকবে, ডায়ালগ এখানে আকারে তোমাদের সংলাপ দেওয়া রয়েছে। এমনকি নাটকের মতো স্টেজ ডিরেকশন, অর্থাৎ স্টেজ ডিরেকশন মানে কীভাবে বসবে। তোমরা দেখবে যে উপন্যাসের শুরুতে বলা হয়েছে যে এখন দুইজন বসে আছে, তারা দুজন কথা বলছে, এরকম। অর্থাৎ স্টেজ ডিরেকশনও আমরা এখানে এই উপন্যাসের মধ্যে দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাই, যেমন তোমাদের প্রথমেই শুরু হচ্ছে খলিফা হারুন রশিদের প্রাসাদে এক অংশ সহধর্মিণী বেগম জুবাইদা ও বাদী মেহেরজান কথোপকথনরত মানে কি, এইটাই হচ্ছে স্টেজ ডেকোরেশন রয়েছে। কিছু জায়গায় বাংলা সাহিত্যে এরকম না উপন্যাস না নাটক রূপের উপস্থাপন এর আগে দেখা যায়নি। সেই হিসেবে কৃতদাসের হাসি শওকত ওসমানের একটি সফল নিরীক্ষা। আমি প্রথমেই বলছিলাম যে শওকত ওসমানের এটি একটি নিরীক্ষাধর্মী উপন্যাস, অর্থাৎ না উপন্যাস না নাটক, কিন্তু দুটারই মিশ্রণ আমরা দেখতে পাই। এটি হচ্ছে এই উপন্যাসের একটি অন্যতম বৈশিষ্ট্য। এখন এই উপন্যাসের আরেকটি বিশেষ, এই উপন্যাসের সবচেয়ে বড় দুর্বলতা হলো চরিত্রগুলো। প্রায় সবগুলো চরিত্রই পূর্ব নির্ধারক ছকে বাধা পড়েছে। হারুন রশিদ স্বেচ্ছাচারী শাসক, মশরুর তার চিরায়ত আজ্ঞা পালনকারী, প্রতিবাদী ও নাসরবান তাতারি, মানে তাতারি কোনোভাবেই টাইপ চরিত্র যা আছে, সে কখনোই হাসবে না, কথা বলবে না। নিজের কবিসত্তাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা আবুল আতাহিয়া, কিংবা নিজেকে বিকিয়ে দিয়ে অনুশোচনায় দগ্ধ বসায় না, সবগুলো চরিত্রই আমরা একমাত্রিক চরিত্র পাই। বহুমাত্রিক তেমন চরিত্র আমরা এখানে তেমন পাই না, অর্থাৎ সবগুলো চরিত্র এক টাইপের, এক রকমের চরিত্র। কিন্তু এছাড়া আমরা আরও একটি চরিত্র আমরা পাবো, যে একটি চরিত্র হয়তো কবি নওয়াজের মধ্যে কিছুটা রয়েছে, কিন্তু অন্যগুলোর মধ্যে এরকম আর অন্য আমরা সবগুলোই একমাত্রিক চরিত্র। এটি একটি উপন্যাসের বড় দুর্বলতা। এই কৃতদাসে আমরা বলেছি এটি রূপকধর্মী উপন্যাস, যাকে রূপকের ইংরেজি শব্দ হচ্ছে অ্যালিগরি। সমাজ সচেতন উপন্যাসী শওকত ওসমান তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী স্পৃহা থেকে এই উপন্যাসের প্লট পরিকল্পনা করেছিলেন। আমি তোমাদের আগেও বলেছি যে এই উপন্যাসের প্লট বা কাহিনী, এই কাহিনীটা কি, ওই সময় তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ আইয়ুবী শাসন 58 থেকে 68 সময়ের প্রেক্ষাপট, এবং এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ স্পৃহা। কারণ ওই সময়ে স্বাধীন মতো কেউ লিখতে পারতো না। যখন কেউ স্বাধীন মতো লিখতে পারো না, তখন তাকে রূপকের বা মুখোশের আশ্রয় গ্রহণ করতে হয়। আমি যদি আমার চেহারা নিয়ে তোমার সামনে যেতে না পারি, আর তোমার সামনে যদি আমাকে যেতেই হয়, তখন আমাকে অন্য রূপের আশ্রয় গ্রহণ করতে হয়। লেখক ঠিক তেমনি রূপক বা মুখোশের আশ্রয় গ্রহণ করলেন, এটাকে বলা হচ্ছে রূপক। মধ্যযুগের সেই সামন্ততান্ত্রিক বাগদাদের রোম্যান্টিক আবহমণ্ডিত কাহিনী নিয়ে এ উপন্যাস রচিত হলেও এর মাধ্যমে তৎকালীন স্বৈরশাসক শৃঙ্খলিত বাঙালি জনজীবনের সমস্যা ও সংকটের স্বরূপ এখানে উন্মোচন করা হয়েছে। আমরা দেখতে পাই যে এই উপন্যাসের খলিফা ও মশরুর অত্যাচারী, গোলাম তাতারি উৎপীড়িত অথবা অত্যাচারিত, মানবাত্মা হচ্ছে নওয়াজ,
আতাহিয়া শাশ্বত সৌন্দর্যের ধারক, তার শব্দগুলোর বাক্যের মধ্যে আমরা এইগুলো দেখতে পাই। বাদী মেহেরজান নিপীড়িত বাংলাদেশের প্রতীক। তাতারির হাসি কাঙ্ক্ষিত স্বাধীনতার প্রতীক। অর্থাৎ হাসি হচ্ছে এখানে কাঙ্ক্ষিত স্বাধীনতা। স্বাধীনতা কখনো আরোপ করা যায় না, তা হয়ে ওঠা সৌন্দর্য। এ ভাষ্যকেই লেখক নাট্যের আঙ্গিকে উপন্যাসে উপস্থাপন করেছেন। তাহলে এই লাইনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ করা। অর্থাৎ স্বাধীনতা কখনো আরোপ করা যায় না, জোর করে হয় না। হাসি কখনো জোর করে, কাতুকুতু দিয়ে হালকা একটু হাসা যায়, কিন্তু জোর করে কখনো হাসি আনা যায় না, জোর করে সব কিছু আনা যায় না। ঠিক তেমনি সেটাই বলেছে, স্বাধীনতা কখনো আরোপ করা যায় না। অর্থাৎ হাসিও যেমন আরোপ করা হবে না, তা হচ্ছে তা হয়ে ওঠা সৌন্দর্য, তা ভিতর থেকে চলে আসবে, জোর করে কখনো আনা যায় না। যেমন কবিতা আমি বলেছি, কবিতা হচ্ছে নিজ থেকে বের হয়ে আসবে, কখনো জোর করে বের করা যায় না। সেটি বলা হচ্ছে যে এটা হয়ে ওঠা সৌন্দর্য, এখানে এইটাই ও সৌন্দর্য। এ ভাষ্যকে লেখক নাট্যের আঙ্গিকে উপন্যাসে উপস্থাপন, নাট্যের আঙ্গিকে উপন্যাসে উপস্থাপন করেছেন। কাহিনীর বর্ণনা ও সংলাপ উভয় ক্ষেত্রে প্রয়োজন মতো তিনি আরবি ভাষী শব্দ ব্যবহার করেছেন। আরব্য রজনীর প্রেক্ষাপট হিসেবে এই আরবি ভাষী শব্দের ব্যবহারে লেখকের আমরা দক্ষতার পরিচয় এখানে পাই। এছাড়াও তিনি চিত্রকল্প, উৎপ্রেক্ষা ও উপমার সার্থক ব্যবহারের করে এই উপন্যাসটি তিনি শিল্প সফল উপন্যাস হিসেবে ফুটিয়ে তুলতে পেরেছেন। কারণ আরবি শব্দের তিনি দক্ষতার সঙ্গে আরবি শব্দ ব্যবহার করেছেন, এবং যে কাহিনী নেওয়া হয়েছে আরব্য রজনীর থেকে, সুতরাং সেখানে আরবি শব্দ থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়া উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প ব্যবহারেও তিনি সার্থকতা বা শিল্প সফলতার পরিচয় দিয়েছেন। এখন আমরা চলে যাব তার পরবর্তী আলোচনায়। বিষয় বিন্যাসে কৃতসাহসী একটি উপন্যাস হলেও এর চরিত্রায়ন, চিত্র রচনা ও সংলাপ প্রতীকধর্মী। মিথ কথার আবরণে, আমরা হচ্ছে মিথ কথা কোনটা, এই আরব্য রজনী আলপেলা যে কাহিনী, যে মিথ কথার আবরণে ঔপন্যাসিক সমকালের শৃঙ্খলিত ও সামরিক শাসন পীড়িত জাতিসত্তার প্রতিবাদ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা তিনি রূপায়িত করেছেন। আইয়ুবী স্বৈরশাসনে বাঙালি মনের আনন্দ কিভাবে থেমে গিয়েছিল, ফুরিয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, তা প্রকাশ পেয়েছিল তাতারের এই একটি উক্তিতেই। অর্থাৎ শোনো হারুনার রশিদ, দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না 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 না, চারবার দেখো আছে। সুতরাং এই লাইনটি মনে রাখা জরুরি। অর্থাৎ তুমি টাকা পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়, বান্দি কেনা যাবে, গোলাম কেনা যাবে, কিন্তু হাসি মানুষের আত্মার প্রতিধ্বনি, সেটি মন থেকে ভিতর থেকে চলে আসে, সেটি কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না, সেটি এখানে উচ্চারিত হয়েছে। অর্থাৎ আইয়ুবী স্বৈরশাসনের যে বাঙালির মনের আনন্দ, এই হাসি যে কীভাবে ফুরিয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, তা আমরা এই একটি উক্তির মধ্য দিয়ে দেখতে পাই। এখন আমরা চলে যাই হচ্ছে, এছাড়াও আধুনিক সভ্যতার এই ক্ষয়িষ্ণু মানবতার ক্রমাগত অধপতন, যে আমরা যে সভ্যতার জগতে বাস করছি, তারা যেরকম ওই সময় আমাদের উপর অত্যাচার করছিল, অর্থাৎ আধুনিক সভ্যতার ক্ষয়িষ্ণু মানবতা, ক্রমাগত অধপতন নিপুণ তুলি সূক্ষ্ম আছরে শকত ওসমান তার কৃতদাসের হাসি উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছেন বা তুলে ধরেছেন। তাই উপন্যাসটি গভীর জীবন জিজ্ঞাসা ও অন্তর্দৃষ্টির পরিচায়ক। অর্থাৎ এই উপন্যাসটি পড়তে গেলে তোমাকে সেই গভীর অন্তর্দৃষ্টি নিয়ে উপন্যাসটি পড়তে হবে, এবং একটু জীবন জিজ্ঞাসা। আমরা বলেছি উপন্যাসে একজন লেখকের জীবন দর্শন থাকে, সেই জীবন দর্শন এখানেও ফুটিয়ে উঠেছে, এবং আঙ্গিকের কলা কৌশলে তিনি পরীক্ষা নিরীক্ষায় উপন্যাসটি বাংলা সাহিত্যের একটা পথ প্রদর্শক। অর্থাৎ আমরা আগে বলেছি উপন্যাসটি নিয়ে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, এটা না নাটক না উপন্যাস, না উপন্যাস পুরোপুরি না, আবার পুরোপুরি নাটকও না, সংলাপও দেখতে পাই, আবার নাম দেওয়া হয়েছে উপন্যাস, অর্থাৎ সব কিছুর একটা সংমিশ্রণ রয়েছে। তাহলে এই উপন্যাসটি নিয়ে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং পরীক্ষা নিরীক্ষায় তিনি ব্যর্থ হননি, তিনি মোটামুটি সফলই হয়েছেন। তাহলে আমরা চলে যাব হচ্ছে এই উপন্যাসের পরবর্তী আলোচনা। অর্থাৎ তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই উপন্যাসটি মোটামুটি সম্পর্কে কিছু কিছু ধারণা নিলাম। এই উপন্যাসটি সম্পর্কে আমরা ক্ষুদ্র আকারে আমরা কাহিনীটা জানলাম, বড় কাহিনী না আসলে। এই শকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাসের যদি বলা হয় যে কৃতদাসের উপন্যাসের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, তাহলে একদম ছোট্ট করে কাহিনী, এই কাহিনীটা যদি মোটামুটি জানতে পারো এবং এর প্রতীকী অর্থ কী, এর রূপকার্থ কী, তাহলে তোমাদের পক্ষে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি যারা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি শুনেছ এবং এরপরে বাসায় গিয়ে এই কৃতদাসের উপন্যাসটির সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, আশা করছি তারা উপকৃত হবে। তোমাদের আশা করছি সবাই এই দুর্দিনেই ভালো মতো সময় কাটিয়ে যাচ্ছ, এবং তোমাদের প্রতিটি মুহূর্ত ভালো কাটবে। যদি করোনাবিধি মেনে চলি, তাহলে আমরা পারবো সুস্থ সুন্দর জীবন গড়তে। সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক, সবার জন্য শুভকামনা।